Jurisdiction and powers of High Court. Like the Supreme Court, the High Court has been vested with quite extensive and effective powers. সুপ্রিম কোর্টের মতোই হাইকোর্টের খুব বিস্তারিত এক্সটেন্সিভ অ্যান্ড এফেক্টিভ কার্যকরী ক্ষমতা আছে। ইট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল ইন দ্য স্টেট। রাজ্যের ক্ষেত্রে এটা আবেদনের সর্বোচ্চ কোর্ট। ইট ইজ দ্য প্রোটেক্টর অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন। নাগরিকদের ক্ষেত্রে এটা ফান্ডামেন্টাল রাইটসের একটা প্রোটেক্টর। ইট ইজ ভেস্টেড উইথ দ্য পাওয়ার টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন। খুব ইম্পর্টেন্ট লাইন। কনস্টিটিউশনের কোনো শব্দ, কোনো বাক্য বা কোনো বাক্যাংশ মানেটা কি, সেটাকে কি হিসাবে ধরতে হবে। ধরা যাক আমি বললাম যে হাফ গ্লাস জল রয়েছে। এই হাফ গ্লাস জল মানে হাফ গ্লাস জল ভরা রয়েছে নাকি হাফ গ্লাস খালি রয়েছে, এই এক্সপ্লেনেশন কে দেবে? কোর্ট দেবে। কনস্টিটিউশনের কোনো লাইনের মানে কি, কোনো একটা পয়েন্টে আর্টিকেল 14 এবং আর্টিকেল 19 মধ্যে সংঘাত চলছে। কোনো একটা পয়েন্টে কিছু সংখ্যক পুরুষ তারা বলছে যে শবরীমালা এমন একটা মন্দির যেখানটায় মেয়েরা যেতে পারবে না, তার কারণ সেইখানকার ভগবান ছিলেন চিরকুমার, তাই মেয়েদের সেখানে প্রবেশ নিষেধ। সুতরাং এইটা আমরা কি বলবো, যে মন্দির যারা রক্ষণাবেক্ষণ করে, দেখভাল করে, সেই তাদেরই পুরো ডিসিশন এক্ষেত্রে থাকবে। ক্লিয়ার? অর্থাৎ কিছু নির্দিষ্ট সংখ্যক আর্টিকেল তারা এমফেসাইজ করছে যে মন্দির কর্তৃপক্ষ নির্ধারণ করবে মন্দিরের নিয়ম, রিলিজিয়াস ডিনোমিনেশন ডিটারমাইন করবে কোনো রিলিজিয়াস ডিনোমিনেশনের কোনো কমিউনিটির কেমন আচার আচরণ হবে, তাদের প্রপার্টি কেমনভাবে ডিল হবে হলো। কিন্তু আর্টিকেল 14তে সেটা ভায়োলেট হয়ে যাচ্ছে। 14তে দেখা যাচ্ছে যে একটা জায়গায় একটা কিছু শুধু ছেলে হওয়ার কারণে মন্দিরে ঢুকতে পারছে এবং শুধু মেয়ে হয়ে জন্মানোর জন্য মন্দিরে ঢুকতে পারছে না। তাহলে 14 ভায়োলেট হয়ে যাচ্ছে। কে জিতবে? কার কথা শোনা হবে? এই বিষয়ে শেষ সিদ্ধান্ত কে দেবে কোনো রাজ্যের ক্ষেত্রে? হাইকোর্ট। সুতরাং কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন কেমন হবে, তার মানেটা কি হবে, শেষ অবধি যখন কোনো কনফ্লিক্টিং জায়গায় চলে আসবে, অর্থাৎ পরস্পর বিরোধী কোনো সমস্যা তৈরি হবে, বিষয় তৈরি হবে, তখন সেটা ঠিক মানেটা কোনটা হবে, যেখানটায় মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস সেটা সবচেয়ে বেশি প্রোটেক্টেড থাকে, তার ডিসিশনটা নেবে। এর কিছু সুপারভাইজারি আছে আর কনসালটেটিভ রোল আছে। সুপারভাইজারি মানে কিছু সুপারভাইজ করবে, কাউকে রেগুলেট করবে, সুপারভাইজ করবে, দেখভাল করবে, নিরীক্ষণ করবে, এবং কিছু কনসালটেটিভ রোল আছে, কিছু কনসাল্ট করবে, কাউকে সাজেশন দেবে। However, the Constitution does not contain detailed provisions with regard to the jurisdiction and powers of a High Court. কনস্টিটিউশন কিন্তু ডিটেইল প্রভিশন নেই হাইকোর্টের পাওয়ার এবং জুরিসডিকশন সম্বন্ধে। ইট অনলি লেজ ডাউন, এটা কি বলেছে, দ্য জুরিসডিকশন এন্ড পাওয়ার্স অফ দ্য হাই কোর্ট আর টু বি দ্য সেম অ্যাজ ইমিডিয়েটলি বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের শুরুর আগে হাইকোর্টের জুরিসডিকশন এবং পাওয়ার যা ছিল, কনস্টিটিউশনের পরেও হাইকোর্টের জুরিসডিকশন এবং পাওয়ার তাই থাকবে। কনস্টিটিউশন শুধু এইটুকুই বলেছে যে কনস্টিটিউশন লাগু হওয়ার আগে হাইকোর্ট যেমন ফাংশন করতো, কনস্টিটিউশন লাগু হওয়ার পরেও হাইকোর্ট ঠিক সেইভাবেই ফাংশন করবে। বাট দেয়ার ইজ ওয়ান অ্যাডিশন, একটা সংযোজন ঘটেছিল, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশন গিভস এ হাই কোর্ট জুরিসডিকশন ওভার রেভিনিউ ম্যাটার্স হুইচ ইট ডিড নট এনজয় দ্য প্রি কনস্টিটিউশন এরা। তো টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে বিচার করতে পারে, যেটা স্বাধীনতার আগে বা কনস্টিটিউশন লাগু হওয়ার আগে হাইকোর্টের ক্ষমতা ছিল না। মনে থাকবে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য উল্লেখযোগ্য প্রশ্ন, যে কনস্টিটিউশন চালু হওয়ার আগে এবং পরে হাইকোর্টের রোল এবং পাওয়ারের কোনো ডিফারেন্স নেই। যদি কোনো স্টেটমেন্ট দিয়ে দেয়, স্টেটমেন্টটা ভুল হবে, ডিফারেন্স রয়েছে। আগে হাইকোর্ট কোনো রেভিনিউ ম্যাটারে ইন্টারফেয়ার করতে পারতো না, কোনো বিচারের ক্ষমতা ছিল না, বাট এখন সে করতে পারে। The Constitution also confers by order by other provisions some more additional powers on a High Court like writ jurisdiction, power of superintendence, consultative powers, etc. Moreover, it empowers the Parliament and state legislature to change the jurisdiction and powers of the High Court.
অর্থাৎ কনস্টিটিউশনের আগে রিট জুরিসডিকশনের ক্ষমতা ছিল না, সুপারিনটেন্ডেন্সের ক্ষমতা ছিল না, এগুলো কনস্টিটিউশন লাগু হওয়ার আগে, কনস্টিটিউশন লাগু হওয়ার পরে কিন্তু এগুলো নতুনভাবে অ্যাড হয়েছে এবং পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে যে কনস্টিটিউশনের যে জুরিসডিকশন এবং ক্ষমতা সেগুলো চেঞ্জ করতে পারবে পার্লামেন্ট। At present, the High Court enjoys the following jurisdiction and powers. এখন হাইকোর্ট সাতটা রয়েছে ক্ষমতা, এগুলো তার আলাদা আলাদা ক্ষমতা সে এনজয় করে। অরিজিনাল জুরিসডিকশন মানে কি? It means the power of a high court to hear dispute in the first instance, not by the way of appeal. It extended to the following. অরিজিনাল জুরিসডিকশনের মানে কি? মানে হচ্ছে যে হাইকোর্টে কোনো আবেদন করার জন্য মানুষ তো সরাসরি হাইকোর্টে আসে না, মানুষ প্রথমত ধরা যাক কোনো জেলা সদর, সেখানটায় যে কোর্ট আছে, ডিস্ট্রিক্ট কোর্ট বা সেশন কোর্ট, সেখানটায় আগে যায়, আগে গিয়ে সেই বিষয়ে মামলা করে নিষ্পত্তি চায় এবং সেই মামলায় ফলাফল দরকার পছন্দ হলো না, তখন সে বড় কোর্টে যায়। সুতরাং বড় কোর্টে যাওয়ার জন্য স্টেপ বাই স্টেপ ফলো করা দরকার বা নিয়ম। যাকে আমি ছোট জায়গার বিচার চাইলাম, ছোট জায়গার বিচারে আমার ফলাফল বেরিয়ে এলাম, সেটা মেনে নিলাম, ঠিক আছে, তাহলে সমাধান হয়ে গেল বিষয়টা, বা আমার সমাধান হলো না, আমি তখন বড় কোর্টে যাব। এইভাবে যে হাইকোর্টে যেতে হবে তার কোনো মানে নেই, আমি ডাইরেক্টলি আমার কোনো কেস নিয়ে হাইকোর্টে চলে যেতে পারি। এটাই হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। ঠিক আছে, ছোট কোর্ট আমাকে সে উপরে পাঠাবে যে না তুমি এবার বড় কোর্টে গিয়ে অ্যাপিল করো, সেরকম কোনো মানে নেই। আমার যে কোনো কেস নিয়ে, যে কোনো বিষয় নিয়ে ডাইরেক্টলি আমি হাইকোর্টে চলে যেতে পারি। ওকে, চলো কি তার জন্য বলছে, ইট এক্সটেন্ডস টু দ্য ফলোইং। কি কি এটার মধ্যে কি কি এর পরিব্যাপ্তিতে ব্যাপ্তিতে কি কি আছে? ম্যাটার্স অফ অ্যাডমিরালিটি অ্যান্ড কন্টেম্পট অফ কোর্ট। কোর্টের কন্টেম্পটের বিষয়ে কোনো ইস্যু যদি হয়, কোনো গণ্ডগোল যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ডিসপিউট রিলেটিং টু দ্য ইলেকশনস অফ মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। অর্থাৎ কোনো এমপিদের ক্ষেত্রে, এমএলএদের ক্ষেত্রে যে ইলেকশন হচ্ছে সেই বিষয়ে যদি কোনো ডিসপিউট থাকে, সেই সংক্রান্ত বিষয়ে বিচার পাওয়ার জন্য সরাসরি চলে যেতে পারে। 3 নাম্বার, কি কেস রিগার্ডিং রেভিনিউ ম্যাটার or an act ordered or done in revenue collection। রাজস্ব সংক্রান্ত কোনো বিষয়, টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয় এর মধ্যে পড়ে। এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস অফ সিটিজেন। অবভিয়াসলি সিটিজেনের কোনো ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার যদি হানি হয়, লঙ্ঘিত হয়, তো তাহলে সরাসরি চলে যাওয়া যেতে পারে হাইকোর্টে। Cases ordered to be transferred from a subordinate court involving the interpretation of the constitution to its own file। অর্থাৎ কোনো সাবঅর্ডিনেট কোর্ট যদি কোনো কেস নিয়ে ধরা যাক ডিল করছে এবং করতে গিয়ে দেখছে যে এমন কিছু একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে লয়ের ঠিক কি মানে হবে সেটা কনফিউশন তৈরি হয়েছে, তো তখন লোয়ার কোর্ট নিজেই কেসটাকে বা সাবঅর্ডিনেট কোর্ট ট্রান্সফার করে দিতে পারে হাইকোর্টের ক্ষেত্রে। এই কনস্টিটিউশনের প্রপার ইমপ্লিমেন্টেশন কি হবে, তার ঠিক কি লেজিসলেশন, তার ঠিক মানেটা কোনটা, কোনটা চুক্তিযুক্ত হবে, এই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য হাইকোর্টই তখন কেসটা পাবে লোয়ার কোর্টের কাছ থেকে। নেক্সট, দ্য ফোর হাই কোর্টস ক্যালকাটা, বোম্বে, মাদ্রাস and দিল্লি হ্যাভ অরিজিনাল সিভিল জুরিসডিকশন ইন কেস অফ হায়ার ভ্যালুস। অর্থাৎ এদের ক্ষেত্রে সিভিল জুরিসডিকশনও থাকবে বেশি টাকা পয়সা যেখানে ইনভলভ আছে। বিফোর 1973 এর আগে the Calcutta, Bombay, Madras High Courts had also original criminal jurisdiction. This was fully abolished by the Criminal Procedure Code 1973. 1973 তে ক্রিমিনাল প্রসিডিওর কোড হওয়ার পর থেকে ক্যালকাটা, বোম্বে, মাদ্রাজে এখন অরিজিনাল ক্রিমিনাল জুরিসডিকশন আর নেই, ওখান থেকে কেড়ে নেওয়া হয়েছে, বা আর ওরা ক্রিমিনাল জুরিসডিকশন আর করে না, এই ব্যাপারের উপর বিচার করে না। এই ব্যাপারে বিচার কিভাবে হয়? ক্রিমিনাল প্রসিডিওর কোডের মাধ্যমে হয়। 93 jurisdiction, article 226 of the constitution empowers the high court to issue writs, order issue করতে পারে, নির্দেশিকা জারি করতে পারে, লিখিত নির্দেশিকা। ওকে, phrase for any other purpose refers to the enforcement of the ordinary legal right। দেখো বলছে রিট কি কারণে লাগু করতে পারে, রিট কি কারণে একটা হাইকোর্ট জারি করতে পারে, দুটো কারণ। এক হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস যদি কোথাও লঙ্ঘিত হয়, অথবা অন্য কোনো কারণ,
অন্য কোনো কারণ মানে কি? অন্য কোনো কারণ মানে কোনো ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইট ছাড়া যদি কোনো লিগ্যাল রাইট, সাধারণত আইনি বৈধতায় যদি তোমার অস্বীকৃত হয়, লিগ্যাল রাইট ভায়োলেশনও যদি হয়, তাহলেও তুমি হাইকোর্টের কাছে যেতে পারো এবং হাইকোর্ট রিট ইস্যু করতে পারে। সুতরাং কোনো স্টেটমেন্ট যদি এরকম আসে যে রিট ক্যান বি ইস্যুড বাই হাইকোর্ট অনলি ইন দ্য কেস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, তাহলে ওই স্টেটমেন্টটা ভুল হবে। কেন? তার কারণ লিগ্যাল ইস্যুর ক্ষেত্রেও হাইকোর্ট কিন্তু রিট ইস্যু করতে পারে, যদিও সুপ্রিম কোর্ট কিন্তু পারে না। সুপ্রিম কোর্ট কেবলমাত্র ফান্ডামেন্টাল রাইটস এর হনন হলেই রিট ইস্যু করবে, বাট হাইকোর্ট ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশনের ক্ষেত্রে, লিগ্যাল রাইটস এর ভায়োলেশনের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই রিট ইস্যু করতে পারে। বুঝতে পেরেছো হাইকোর্টের ক্ষমতাটার কি কায়দা? The High Court can issue writs to any person, authority, and government not only within its territorial jurisdiction but also outside its territorial jurisdiction if the cause of action arises within its territorial jurisdiction. ধরা যাক কুণাল বাগানি কোনো অসভ্য কাজ করে বিহার থেকে কিছুদিন থেকে 3-4 বছর কাজ করে আর বেরিয়ে চলে গেল কলকাতায়, তো সেক্ষেত্রে পাটনা হাইকোর্ট কুণাল বাগানি যদিও পশ্চিমবঙ্গে আছে তারপরেও ওর নামে রিট ইস্যু করতে পারে, যেহেতু ও যে কাজটা করেছিল সেটা বিহারেই ঘটিয়েছিল। The writ jurisdiction of the High Court under Article 226 is not exclusive but concurrent with the writ jurisdiction of the Supreme Court. অর্থাৎ অর্থাৎ পরেই বলছে it means when the fundamental rights of a citizen are violated, the aggrieved party has the option to moving either the High Court or the Supreme Court directly. অর্থাৎ রিট জুরিসডিকশন হাইকোর্টের ক্ষেত্রে এক্সক্লুসিভ নয়, সুপ্রিম কোর্টের সাথে কনকারেন্ট। However, the writ jurisdiction of the High Court is wider than that of the Supreme Court. This is because Supreme Court can issue writs only for the enforcement of fundamental rights and not for any other purpose. That is, it does not extend in a case where a breach of ordinary legal right is alleged. যেটা তোমাদেরকে বললাম যে সুপ্রিম কোর্টের রিট জুরিসডিকশনের ক্ষমতা সীমাবদ্ধ হাইকোর্টের তুলনায়, তার কারণ হাইকোর্ট নট অনলি ফান্ডামেন্টাল রাইটস অন্য কেসের ক্ষেত্রেও রিট ইস্যু করতে পারে, যা সুপ্রিম কোর্ট পারে না। সুপ্রিম কোর্ট কেবল ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশনের ক্ষেত্রে রিট ইস্যু করতে পারে। ইন দা চন্দ্রকুমার কেস, খুব ইম্পর্টেন্ট, 1997 সালে চন্দ্রকুমার কেসে সুপ্রিম কোর্ট কি বললো দেখো, বললো the writ jurisdiction of both the High Court and the Supreme Court constitute a part of the basic structure of the Constitution. Hence, it cannot be ousted. Oust মানে OUST, আউস মানে বহিষ্কার করা, বিতাড়িত করা, ঘর থেকে ছুঁড়ে বার করে ফেলে দেয়া, সমাজ থেকে তাড়িয়ে দেয়া, আউস, মনে রাখবে। সো সুপ্রিম কোর্ট বলছে চন্দ্র কেসে যে রিট জুরিসডিকশনটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে একটা বেসিক স্ট্রাকচার, সো যেই মুহূর্তে বেসিক স্ট্রাকচার সেই মুহূর্তে এটাকে আর যখন তখন চেঞ্জ করা যাবে না। It cannot be ousted or excluded even by the way of an amendment of the Constitution. Constitution কে amendment করে আর রিট জুরিসডিকশন কে তুমি ছিঁড়ে ফুটে বাদ দিতে পারো না। ঠিক আছে? তার কারণ রিট জুরিসডিকশনটা একটা বেসিক স্ট্রাকচার।